দেশকে নষ্ট করে ফেলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের মিথ্যাচার, গুজব ইত্যাদি ছড়িয়ে আমাদের প্রার্থীর যে জনমানুষে যে ধরনের একটা ইমেজ রয়েছে সেই ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য বিভিন্নভাবে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। সেই সুবাদেই সেই অপপ্রয়াসগুলোকে খণ্ডন করতেই কিছুটা বক্তব্য না রাখলেও হয় না। তাই আমি 2-4টি কথা বলে আমার বক্তব্য শেষ করবো, বেশি সময় নেব না, তারপর আপনারা বাকি অন্যান্যদের বক্তব্য শুনতে পারবেন। বন্ধুগণ, যেমন একটা অপপ্রচার রয়েছে, আজকে মুসলিম সমাজের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে ওয়াকফ। কারণ এই জায়গায় আমরা সবচেয়ে দুর্বলতা অনুভব করি। কেননা আমাদের বাপ দাদা 14 পিঁড়ি সবাই আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মকাম ইত্যাদির জন্য জমি জায়গা ইত্যাদি দান করে গিয়েছেন। সেই জায়গায় সেইগুলো হচ্ছে আমাদের ন্যায্য অধিকার, আমার বাপ দাদার দেওয়া জায়গা। সেই জায়গায় সরকার এগুলো কিভাবে হলফ করতে পারে সেই বিভিন্ন প্রয়াস হাতে নিয়ে একটা ওয়াকফ বিল তৈরি করেছে। সেই বিলটাকে সেটা আইনে পরিণত হয়ে গেছে এবং সেটার গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ধর্মীয় মুরব্বী যারা রয়েছেন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুরব্বী যারা রয়েছেন, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং তারা মুসলিম পার্সোনাল ল বোর্ড জমিয়ত উলামায়ে হিন্দ তারা আদালতেও গিয়েছে। সেখানে আর আমাদের অন্যান্য ধরনের আন্দোলনের প্রয়োজন নেই। ওনারা আমাদেরকে বলছেন মসজিদে মসজিদে দোয়া করতে এবং শান্তিপূর্ণভাবে বিরোধ প্রদর্শন করতে। কিন্তু আজকে দেখবেন নির্বাচন এসেছে, কয়েক 60টার বেশি মানুষ, বিশেষ করে আমার কংগ্রেসী প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদরুল হক এবং ওনার প্রচারকরা, এই 60টার বেশি মানুষ, এই ভোটলোভী মানুষ, এই ক্ষমতা বিরোধী মানুষরা জায়গায় জায়গায় গিয়ে ওয়াকফের নামে ভোট ভিক্ষা চাচ্ছে। আমি ভিক্ষার জানাই, ওয়াকফ নিয়ে কেন আপনি ভোট চাইতে আসেন? যদি আপনার ওয়াকফের প্রতি আপনাদের এতই দরদ ছিল, যখন বিজেপি সরকার ওয়াকফের বিল এনেছিল সেই সময় কেন আপনারা আন্দোলন করলেন না? সেই সময় আপনারা কেন আমাদেরকে নিয়ে সুসংহতভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করলেন না? সেই জায়গা তো আপনারা নীরব ছিলেন। এবার আইন হয়ে গেছে, সংসদে আপনারা আগামী দিনে নির্বাচন খেলবেন, সংসদে আপনারা লোক দেখানো ভোট কয়েকটা দিয়েছেন, ভোট দিয়েই আপনারা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন আসামে এসে গেছে, আপনারা সেই ওয়াকফ নিয়ে মানুষের দুর্বল জায়গায় হাত দিয়ে ভোট ভিক্ষা চাচ্ছেন। গতকাল ভদ্রলোকের এক নিকটতম আত্মীয়, আমি নাম বলবো না, রাত্রে আমি পান খেতে এসেছিলাম সুহেলের দোকানে, অতি নিকটতম আত্মীয়, রক্তের আত্মীয়, সে আমাকে বলছে ভাই আমরা একটা জায়গায় কাবু করে ফেলেছি। আমি বললাম কোন জায়গাটা? সে বলল আমরা ওয়াকফ নিয়ে মানুষের জায়গায় মানুষের হৃদয়ে হাত দিতে পেরেছি এবং সেই দুর্বল জায়গাটা দিয়ে আমরা এবার নির্বাচনে আমরা এই উত্তীর্ণ হয়ে যাব, নির্বাচনে জয়লাভ করে নেব। আপনারাই বিচার করুন, এই ক্ষমতালোভী এই 60টার বেশি মানুষদেরকে ওয়াকফ বিল যখন এসেছিল তাদের নামগন্ধ ছিল না আন্দোলনের। ওয়াকফ আইন হয়ে গেছে, এবার সরকার দরপাকন শুরু করেছে, এই জায়গায় তারা আমাদেরকে উস্কাচ্ছে। সেখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড গিয়েছে, সেখানে জমিয়ত উলামায়ে হিন্দ গিয়েছে, আইনিভাবে লড়াই হচ্ছে। তারা বলছে পঞ্চায়েত নির্বাচনে যদি তাদের প্রার্থীরা বিজয় লাভ করে তাহলে ওয়াকফটা মজবুত হবে। কে বলছেন জানেন? অন্য কেউ নয়, ভদ্রলোক বললেও আমি মনে কিছু আনতাম না, অন্য কেউ বললেও মনে কিছু আনতাম না, কিন্তু এক বিখ্যাত আইনজীবী যার নাম হচ্ছে আব্দুস সবুর দফাদার, আপনারা জানেন, সেই আব্দুস সবুর দফাদার মানুষদেরকে জায়গায় জায়গায় গিয়ে ভুল বুঝাচ্ছেন। আবারও আসবেন এই এলাকায়, তিনি ভুল বুঝাচ্ছেন। তিনি বলছেন আমরা নাকি অপপ্রচার করছি। তিনি বলছেন আফসোস আমার গ্রামের মানুষরা বুঝলো না। যদি এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হাতকে মজবুত করি তাহলে পঞ্চায়েত নাকি ওয়াকফ বিল দেখে কোন একটা কিছু করে দেবে। তিনি জানেন না, যা আইন হয়ে যায় সেই আইন রোধ হতে হলে সংবিধানের রোধ ভারতের সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে গিয়ে সেই আইনকে রোধ করতে হয়। এবং আমাদের ধর্মীয় মুরব্বীরা তাই করেছেন, ওনাদের বুদ্ধি রয়েছে, আকল রয়েছে। কারণ
মুসলিম পার্সোনাল ল বোর্ড কোন রাজনৈতিক দলের নাম নয়, তারা মুসলিম স্বার্থে কাজ করে, তাই তারা বুঝে সুঝে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। আর এবার এই মুসলমানদের দুর্বল জায়গায় হাত দিয়ে নির্বাচনে প্রার্থী জয় করতে মানুষদেরকে জায়গায় জায়গায় ওরা ওয়াকফ 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 বলে বলছেন। আমি বলছি আমরা এখানে যারা রয়েছি এক একজন যদি 1000 ভোট বদরুল হকের হাতে দিয়ে দেই, তারপরে ওয়াকফের কিচ্ছু হবে না। এখানে যদি সমস্ত আসামের গাঁও পঞ্চায়েত গুলোকে যদি কংগ্রেসের দখলেও চলে যায়, ওয়াকফের কিচ্ছু হবে না। সমস্ত ভারতের পঞ্চায়েত যদি কংগ্রেসের হাতে চলে যায়, তারপরে ওয়াকফের কিচ্ছু হবে না। এটা গ্যারান্টি দিয়ে আজকে সভা থেকে আমি বলতে পারি। তাই আমি বলছি আব্দুস সবুর তাবাদার সাহেব, আপনি আইন পড়েছেন, কিন্তু আপনার আইনের ডিগ্রি নিয়ে আমার সন্দেহ আছে। আপনি কোথা থেকে আইন পাস করেছেন, LLB করেছেন, সেটাও আমাদের জানা আছে। সেটা বলছি না, আপনাকে সম্মান জানাচ্ছি, কিন্তু আপনি এইভাবে আমার গ্রামের সহজ সরল মানুষদেরকে ভুল বুঝাবেন না। আপনি আজকের যুগে 22 শতাব্দী, এখানে মানুষদেরকে ভুল বুঝালে মানুষ ভোট করে, সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে দেখলেই বুঝতে পারে। তিনি এসে বলছেন যে সবাই কংগ্রেসকে ভোট দাও, তাহলে ওই ওয়াকফ সংশোধনী হয়ে যাবে। তো আমি ধিক্কার জানাই, এইভাবে যদি আপনাদের সঠিক গ্রহণযোগ্যতা থাকে, আপনাদের যদি অতীত ইতিহাস ভালো থাকে আপনাদের প্রার্থীর, তাহলে জনসমক্ষে এসে আপনারা প্রার্থীর হয়ে ভোট চান। নতুবা ভুলভাল বলে মানুষদেরকে বিভ্রান্ত করে ভোট চাওয়ার অধিকার আব্দুস সবুর তাবাদার আপনার নেই। আর এক মহাশয়কে দেখবেন, যিনি হচ্ছেন রানু খান, তিনি গত MP ভোটে আপনারা দেখেছেন কার হয়ে কাজ করেছেন, সরাসরি বিজেপির হয়ে কাজ করেছেন। আপনি, আমি, আমরা সবাই মিলে আবিদ রশিদ চৌধুরী সাহেবকে সংসদে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু ওই রানু খানের মতো দ্রুত স্বার্থান্বেষী ব্যক্তিদের কারণেই হামিদ রশিদ চৌধুরী সাহেব গত MP ভোটে হেরেছিলেন। তারপর ভোটের রেজাল্ট শেষ হলো, তারপর আমাদেরকে বলা হলো আমাদের খিলঞ্জিয়ারা নাকি ভোট দিয়েছে বিজেপিকে, আমাদের মুসলমানরা নাকি দিয়েছে বিজেপিকে। ওরাই মানুষের ভোটকে বিভ্রান্ত করে নিয়েছে, এবার দোষ দিচ্ছে অন্যান্য মানুষদেরকে। আমি ধিক্কার জানাই সেই রানু খানকে। এবার কেন এসেছেন আগামী 26-এ এই আব্দুস সবুর তাবাদার, রানু খান, এরা তলবানি মেলতে আসবে এই জায়গায়। আপনারা হুঁশিয়ার, আপনারা চিহ্নিত করে রাখুন। আব্দুস সবুর তাবাদার, রানু খান, সিদ্দিক আহমদ, এরা হচ্ছে আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করে। এদের প্ররোচনার ফাঁদে পা দেবেন না। 26-এ ওরা আসবে আপনাকে আবার টুপি পরাতে, তার রিহার্সেল চলছে এই পঞ্চায়েত নির্বাচনে। আপনারা সজাগ থাকুন। আপনার গত 2 দিন আগে আমি বলছি যে বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে আমি এই কথাগুলো বলছি। আপনারা দেখেছেন গত 2 দিন আগে আমাদের মাননীয় কংগ্রেসের প্রার্থীর প্রতিনিধি বদরুল হক সাহেব একটা ভিডিও বার্তায় সাংবাদিক সম্মেলনে বলেছেন, আসান চৌধুরী এবং আসান চৌধুরীর সাথে যারা কাজ করে তাদের মতো অনেকেই জমিদার শামীম চৌধুরীর ঘরের কামলা, শামীম চৌধুরীর ঘরের নায়েব, শামীম চৌধুরী স্টাফ ইত্যাদি বলে তিনি প্রার্থী সহ আমরা যারা প্রচার কাজে রয়েছি, আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তবে সুশিক্ষিত। বদরুল হকের মতো অশিক্ষিত নয়, বদরুল হকের মতো কুরুচিপূর্ণ নয়। আমরা মানুষকে শ্রদ্ধা দিতে জানি। আমাদের মা বাবা ভালো শিক্ষা দিয়েছেন, কোন মানুষকে আমরা ছোট করি না। আমরা সবার সাথে মিলেমিশে থাকতে চাই। কিন্তু সেই বদরুল হক ভিডিও বার্তায় বলেছেন জমিদারের নাতি শামীম চৌধুরী, আপনারা শুনেছেন সবে, জমিদারের নাতি শামীম চৌধুরীর মতো শামীম চৌধুরীর ঘরে আসান এবং আসানের লাগান আরো কত বেটাই, তার ঘরের সামলা বেটাই। আমি ধিক্কার জানাই বদরুল হক, আপনার এমন নিজ মানসিকতা থাকে, এগুলো দিয়ে আপনি বুট পার করতে পারবেন না, আপনি নির্বাচনে পাস করতে পারবেন না। কারণ আসান চৌধুরী কোন বড় ঘরের নয়। আসান চৌধুরী এক সাধারণ স্কুল শিক্ষকের ছেলে। সে আমাদের এলাকার, সে সহজ সরল, সে কোনো বড় লোকের ছেলে নয়, সে কোনো জমিদারের ছেলে নয়। সে সাধারণ মানুষের সাথে সবসময় চলাফেরা করে।
সুখে দুঃখে আপনাদের এলাকাতেই সম্ভবত আপনারা অনেকেই দেখেন, সবসময় সুখে দুঃখে সাধারণ মানুষের সাথে চলে। যাদের গায়ে গামের গন্ধ রয়েছে তাদের সাথে চলে, যাদের গায়ে পারফিউমের গন্ধ তাদের সাথে তার চলাফেরা খুব কম। তাই বদরুল হক সাহেব ভয় পেয়ে গিয়েছেন আসামের জনপ্রিয়তা থেকে। আমিনা বেগমের হারিকেনের জনপ্রিয়তা সমস্ত 14 নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদের আনাচে কানাচে ল্যান্টন চিহ্ন হারিকেন চিহ্নটা উদ্বেলিত হয়ে আছে। সেটা থেকে ভয় পেয়ে আবুল তাবুল বকা শুরু করেছেন, এক এক সময় এক এক কথা বলছেন। তো আমি বদরুল হক সাহেবকে বলছি, এইভাবে মানুষদেরকে অবহেলা করে, অহংকার দেখিয়ে, গমন করে, দাম্ভিকতা দেখিয়ে ভোট আদায় করতে পারবেন না। এবারের ভোট নেতার ভোট বনাম সাধারণ মানুষের ভোট। আপনারা দেখবেন গত নির্বাচনে যে ইউডিএফ হাবিব রশিদ সাহেবকে হারিয়েছিল আপনার আমার এলাকার এই উত্তর করিমগঞ্জ এলাকার, আজকে দেখবেন বদরুল হকের টাকার কাছে বিক্রি হয়ে ওনারা মঞ্চ দখল করে আছেন। আপনারা দেখেছেন ইউডিএফ এর কতিপয় নেতা যাদেরকে জনগণ প্রত্যাখ্যাত করেছে, যাদেরকে জনগণ আর তাদের দ্বারে কাছে গেছতে দেয় না, এমনকি ইউডিএফ কেও গেছতে দিচ্ছে না, সেই প্রত্যাখ্যিত সেই জনগণের আবর্জনা যারা নেতা তারা আজকে বদরুল হকের মঞ্চ দখল করে আছে। কেন? ভোটের জন্য নয়, টাকার জন্য। বদরুল হকের অগাধ টাকা রয়েছে, উনি টিকিট কিনে এনেছেন, যার যোগ্য যে ব্যক্তি ছিল তাকে বঞ্চনা করে টাকা দিয়ে টিকিট এনেছেন, এবার টাকা দিয়ে নেতা কিনেছেন, এবার টাকা দিয়ে বুটও কিনবেন তিনি। আপনাদের এমন নিজ মানসিকতাকে আজকের এই প্রসারগুলোর সভা থেকে ধিক্কার জানাই। সাধারণ মানুষ সজাগ হয়ে গেছে, গ্রামের সহজ সরল মানুষরা সজাগ হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হতে রাজি নয়। তারা মানুষ চেনে, সঠিক নেতৃত্বের হাতে আগামী 5 বছরের যে আমানত যেটা সেটা সমঝে দেবে, তার জন্য যোগ্য হচ্ছে আহসান চৌধুরী। সেই আপনার আমানতকে 5 বছর সুরক্ষিত করে রাখবে, আপনার দ্বারে দ্বারে ঘুরে আবার আসবে। আবার সেই বদরুল হক চৌধুরী, উনার বিরুদ্ধে উনার এলাকায় অভিযোগ রয়েছে, উনারা নাকি ওয়াকফ সম্পত্তি হরপ করেছেন কোন মুকামের জায়গা আমি জানি না। এগুলো উনার এলাকারই একটি ছেলে সবাই দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিল, আমরা শুনেছি। তিনি আবার ওয়াকফ নিয়ে মানুষের কাছে ভোট চাইতে আসেন, এটা তাদের মুখে শোভা পায় না। ভোট চাইতে আসুন, বিগত দিনে আপনি কি কাজ করেছেন? বদরুল হক সাহেব 28 বছর থেকে বাজারঘাট সমবায় সমিতির চেয়ারম্যান হয়ে আছেন, মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছেন। সেখানে আপনি যান, সেখানে হিন্দু মুসলিম এলাকা রয়েছে, আপনি সেখানে সেই এলাকায় গেলে শুনতে কান পাতলে শুনবেন মানুষেরা হাজারি, মানুষের কান্না। তিনি কিভাবে মানুষের অধিকারকে, ন্যায্য অধিকারকে শোষণ করে নিচ্ছেন। তিনি গত 2 বার জেলা পরিষদে ছিলেন উনার এলাকায়, সেখানে মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে। আজও যান, উনার এলাকায় না কোনো গণভিত্তি নেই, কোনো গণসংযোগ নেই। তাই আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি, আর এরপরে তো উনারা আরেকটা অপপ্রচার চালান, আহসান চৌধুরী নাকি বিজেপিতে চলে যাবে। আহসান চৌধুরী যদি বিজেপিতে চলে যেত, যেদিন কমলাক্ষ গিয়েছে, আমাদের সবার খুব প্রিয় পাত্র ছিল কমলাক্ষ, যেদিন বিজেপিতে চলে গিয়েছিল 1 বছর আগে, সেদিন আহসান চৌধুরী চলে যেতে পারত। আর যদি আহসান চৌধুরী সেদিন কমলাক্ষের হাত ধরে বিজেপিতে যেত, আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যেত, আপনাদের এখানে আসা দরকার ছিল না। সিদ্দিক বলছেন উনি নাকি সিদ্দিকের লোক, মানে আহসানের জনপ্রিয়তা দেখে, আমিনা বেগমের হারিকেনের জনপ্রিয়তা দেখে ওরা পাগল হয়ে গেছে। কাকে দিয়ে কি বকাবে, কোন অপপ্রচার করবে, সেই সব সময় সেই ফন্দি নিয়ে আছে। তাই আমি সবার কাছে বিনম্র অনুরোধ করছি, সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, আমার বক্তৃতা লম্বা হয়ে যাবে, তাই আমি আর বেশি কিছু বলছি না। শুধুমাত্র আপনাদের বিবেক, আগামী 2 তারিখ আপনাদের বিবেক এবং আহসান চৌধুরীর প্রতি আবেগ, সেটাকে কাজে লাগিয়ে আমিনা বেগমের হারিকেন চিহ্নে 4 নম্বরে, নম্বর হচ্ছে 4, আমিনা বেগম হারিকেন চিহ্ন, এটাতে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে দেবেন। দেখবেন ইনশাআল্লাহ আমরা 15 থেকে 20 হাজার ভোটে জয়লাভ করব, আমাদের যার কাছে কেউ যেতে পারবে না।
এগুলো আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। আমাদের সুপরিচিত হাবিব ভাই আপনারা